এই যে বৌমা, কখন সকাল হয়েছে, পড়ে পড়ে ঘুমাচ্ছ? বলি, ঘরের কাজগুলো কে করবে শুনি? একমাত্র ছেলেটাকে বিয়ে করিয়ে ঘরে বউ আনলাম, আর এই বউ কিনা শুয়ে শুয়ে সারাদিন ঘুমায়। এইভাবে যদি সারাদিন ঘুমিয়ে থাকো তাহলে এই সংসারটা কিভাবে চলবে শুনি? মাগো, আমার শরীরটা একদম ভালো না। গতকাল রাতে অনেক জ্বর ছিল, আর তাই আজ উঠতে একটু বেলা হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই সব কাজ শেষ করে দিচ্ছি। হ্যাঁ তাই যাও, আমার সংসারে শুয়ে বসে থাকতে পারবে না। এখানে থাকতে হলে তোমাকে কাজ করে খেতে হবে, বুঝতে পেরেছো? এটা তোমার বাপের বাড়ি নয়। আমি তো সারাদিনই কাজ করি, একটা মুহূর্ত তো আর বসে থাকার সুযোগ নেই। তুমি কোন লাট সাহেবের বেটি যে বসে থাকতে চাও? তোমার বাবা তো বিয়ের সময় কিচ্ছু দেয়নি, খালি হাতে মেয়েকে পাঠিয়েছে। আমি আমার ছেলেকে আরো ভালো করে বিয়ে দিতে পারতাম, অনেক কারিগরি টাকাও পেতাম, সোনা গয়নাও পেতাম। আমি তো কিছু পেলামই না। আমার ছেলের কপালটাই আসলে মন্দ। বিয়ে হয়েছে 2 বছর হলো মা, এক কথা আর কতবার বলবেন শুনি? বাবা মাকে নিয়ে কথা বললে আমার বড় কষ্ট হয়। বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু এখনো কোনো নাতি নাতির মুখই দেখতে পেলাম না। কখনো কি নাতির মুখ দেখে মরতে পারবো? বাচ্চা কাচ্চা না হলে আমি কি করবো মা? এইসব কিছু তো আমার হাতে নয়। হয়েছে হয়েছে, তোমাকে আর কথা বলতে হবে না, তাড়াতাড়ি কাজ করে শেষ করো। আমার ছেলেটার আবার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। এরপর পদ্মাবতী অনেক মন খারাপ করে রান্না করতে গেল। ও বউ, কি হয়েছে তোমার? এখানে বসে বসে কান্নাকাটি করছো কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে নাকি? কেউ আমাকে কিচ্ছু বলেনি, আসলে সব দোষ তো আমার কপালের। 2 বছর হতে চলল, আমি এখনো মা হতে পারলাম না। আবার সেই এক কথা শুরু করলে? তোমার যখন মা হবার সময় হবে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমাকে সন্তান দেবে। এসব নিয়ে অযথা কথা বলে কোনো লাভ নেই। আর মা যদি তোমাকে কোনো কথা বলে থাকে তাহলে চুপ করে থাকলেই পারো। উনি বয়স্ক মানুষ, ওনার সব কথাই বা ধরতে যাবে কেন? তুমি শুধু আমাকে চুপ করে থাকতে বলবে, কিন্তু উনি তো আমাকে সারাদিন বাবা মা তুলে গালাগালি করে। কেন বাচ্চা কাচ্চা হয় না এইসব নিয়েও কথা শোনায়। আমিও তো রক্তে মাংসে করা একজন মানুষ, আমি আর কত সহ্য করব বলো তো? আমি তো খুব ভালো করেই জানি পদ্মাবতী, আমি তোমাকে কতটা ভালোবাসি এটা শুধু তুমিই জানো। শুধুমাত্র তুমি একটু গুছিয়ে টুছিয়ে মেনে নাও, দেখবে একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা একদিন বাবা মা হবই। আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিতে হবে না। মা যদি দেখতে পায় তুমি আমার সাথে এখানে বসে বসে গল্প করছো, তাহলে উনি খুব রাগ করবেন। যাও, তাড়াতাড়ি স্নান সেরে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা, আমি স্নান করে আসছি। আজকে খেয়েদের দ্রুত মাঠে কাজে যেতে হবে। বিকেলবেলা কাজ শেষ করে পদ্মাবতী তার বান্ধবী কল্যাণীর সাথে দেখা করতে গেল। পদ্মাবতী গিয়ে দেখতে পেল কল্যাণী অনেক মজার মজার পিঠা বানিয়েছে। এসেছিস, ভালোই হয়েছে। আজকে অনেকগুলো পিঠা বানিয়েছি, তুই যদি না আসতি তাহলে কিছু পিঠা তোর বাড়িতে দিয়ে আসতাম। না না, এই কাজ কখনো করিস না। তুই যদি আমার বাড়িতে যাস তাহলে অনর্থ ঘটে যাবে। আমার শাশুড়ি মাকে তো চিনিস না, সে অনেক রাগী, এইসব কিছুই সে পছন্দ করে না। আরে ওসব বাদ দে, সব শাশুড়িরাই এমন হয়ে থাকে। এইসব কিছু ধরে রাখলে কখনোই শান্তি পাবি না। সেই ছোটকালে সকালবেলায় আমার মা অনেক মজার মজার পিঠা বানাতো। সকালবেলা সেই পিঠার স্বাদ আমার মুখে এখনো লেগে আছে। তারপর আমার মা মারা যায়, বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করে, কিন্তু আমার শাশুড়ির ভয়ে আমার বাবা কখনোই বাড়িতে আসে না। কেন কেন ভয় পায়? তোর শাশুড়িকে ভয় পাওয়ার কি আছে রে? উনি বাঘ না ভাল্লুক? তুই তো জানিস না, আমার শাশুড়ি আমার বাবাকে সারাদিন অনেক গালমন্দ করে। আসলে আমার বাবা অনেক গরিব মানুষ, খুব কষ্ট করে আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছেন। বিয়ের সময় তো তেমন কিছু একটা দিতে পারেনি, আর তাই তো আমার শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারে না। আর তাছাড়া বিয়ের 2 বছর হতে চললো, এখনো আমার সন্তানাদি হচ্ছে না। এটা নিয়েও বাড়িতে অনেক অশান্তি হয়। যাই হোক, তোকে সকালবেলা গরম গরম পিঠা খাওয়াতে না পারলেও এখন তো তোকে কয়েকটা পিঠা খাওয়াতে পারবো। নে নে, এই পিঠাগুলো খেয়ে নে। তাই তো বলি, নবাব নন্দিনী বিকেলবেলা কোথায় গেল? এইখানে বসে বসে যে গল্প জুড়েছ, বাড়ির কাজকর্মগুলো কে করবে শুনি? বাড়ির সব কাজ শেষ করে এসেছি মা, একটু সময় পেয়েছি, এই কারণে কল্যাণীর সাথে দেখা করতে এলাম। ও তাই নাকি? এইখানে বসে বসে পিঠা খাওয়া হচ্ছে তাই না? বাজি মেয়ে মানুষ, সন্তান জন্মও দিতে পারো না, আবার বসে বসে পিঠা খাও। তোমার পিঠা খাওয়া আমি বার করছি।
এরপর পদ্মাবতীর শাশুড়ি রাগ করে সেই পিঠার থালি ছুঁড়ে ফেলল। কি ব্যাপার মাসিমা, আপনি কেন শুধু শুধু পদ্মাবতীর সাথে এত খারাপ ব্যবহার করেন বলেন তো? ও কি দোষ করেছে? তুমি আমাদের মধ্যে একদম কথা বলতে এসো না। ও কি দোষ করেছে সেইটা আমি বুঝে নেব। যাও বৌমা, এক্ষুনি বাড়ি ফিরে যাও, গিয়ে কাজকর্মগুলো সব শেষ করো। পদ্মাবতী যখন শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করছিল তখন তার বাবার কথা মনে পড়ে সে খুব কষ্ট পাচ্ছিল। আহায়, আমার মেয়েটাকে দেখি না কতদিন হলো। ছোটবেলায় মাকে হারিয়েছে। ওর মা যখন বেঁচে ছিল এই শীতে কত মজার মজার পিঠা বানাতো, আর এখন তো ওকে কেউ পিঠে বানিয়েও খাওয়ায় না। যাই হোক, আগামীকাল মেয়েটার জন্য কয়েকটা পিঠা বানিয়ে সকালবেলা ওর শ্বশুর বাড়ি দিয়ে আসবো। সকালবেলা গরম গরম পিঠা খেতে মেয়েটা আমার খুব ভালোবাসে। বাবারা যখন মেয়েদের শ্বশুর বাড়িতে যায় তখন কত কিছু নিয়ে যায়। আমার তো আর সেই ক্ষমতা নেই। মোটে 10টা পিঠে নিয়ে গেলে আমাকে কতই না কথা শুনতে হবে। তবুও মেয়েটার জন্য কিছু তো নিয়ে যাই। এরপর নিতাই তার মেয়ের জন্য মোটে 10টা পিঠে বানালো এবং সেই পিঠেগুলো নিয়ে মেয়ের শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। যখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল একটি বাচ্চা মেয়ে সেখানে বসে আছে। কি ব্যাপার মা, এই ঘন জঙ্গলের মধ্যে তুমি বসে আছো কেন? তোমার গায়ে তো শীতের কোনো কাপড়ও দেখতে পাচ্ছি না। তোমার কি ঠান্ডা লাগছে না মা? হ্যাঁ গো, আমার অনেক ঠান্ডা লাগছে, দেখছো না শীতে একদম কাঁপছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। এই নাও, আমার চাদরটা আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। এটা গায়ে দিয়ে এখানে চুপ করে বসে থাকো। এই শীতের সকালে কোথায় যাচ্ছ তুমি? আর তোমার হাতে ব্যাগে ওখানে কি আছে? আর বলো না গো, আমি আমার মেয়েটার জন্য 10টা পিঠে বানিয়ে নিয়ে যাচ্ছি। ছোটবেলায় ওর মায়ের হাতের গরম গরম পিঠে খেতে খুব ভালোবাসতো। ওর মা মারা যাওয়ার পর ওকে আর কেউ পিঠে বানিয়ে খাওয়ায়নি। মেয়েটার হয়তো পিঠে খেতে খুব ইচ্ছে করে। আরে বাহ, শীতের সকালে গরম গরম পিঠা খেতে সত্যি অনেক মজার। এখান থেকে 5খানা পিঠা তুমি নিয়ে নাও, আর বাকি 5খানা আমি আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। তুমি তো আমাকে পিঠা খাওয়ালে, কিন্তু আমি তোমাকে কি দেই বলো? আমি তো ছোট মানুষ, আমি তোমাকে কিছুই দিতে পারছি না। তবে আমি তোমার মেয়েকে একটা উপহার দিতে চাই। তোমার মেয়ের অনেক বড় একটা মনের আশা পূরণ হবে, দেখো। আমি সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করছি। এরপর নিতাই সেই মেয়েটির কাছ থেকে বিদায় নিয়ে পদ্মাবতীর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ওরে মা, কোথায় গেলি রে? এদিক আয়, আমি তোর বাবা। কতদিন ধরে তোকে দেখি না। ও বাবা, তুমি এসেছো। তোমাকে দেখার জন্য আমার মনটা কতদিন ধরে অস্থির হয়ে আছে। জানো বাবা, তোমাকে দেখে আমার মনটা শান্ত হয়ে গেল। কি ব্যাপারখানা কি? এতদিন পরে হঠাৎ করে আমার বাড়িতে কোনো কিছু না বলে চলে এসেছেন? বলি, মেয়েকে বিয়ে দিয়েছেন শুধুমাত্র দায় এড়ানোর জন্য? তার প্রতি কি আপনাদের কোনো দায় দায়িত্ব নাই? আসবো আসবো করেও আসা হয়নি। মেয়েটার জন্য গরম গরম কয়েকটা পিঠে নিয়ে এসেছি। শীতের সকালে ও পিঠা খেতে খুব ভালোবাসে। ঢং দেখে আর বাঁচি না। এতদিন পরে মেয়ের শ্বশুর বাড়িতে এসেছে কয়েকটা পিঠা নিয়ে। আপনারা এই পিঠার কোনো দরকার নেই। এখন এই পিঠা নিয়ে বাড়িতে ফিরে যান। পিঠেগুলোর মেয়ের জন্য নিজের হাতে বানিয়েছি, আপনি একবার একটু খেয়ে দেখুন না। এরপর নিতাই যখন পিঠা বের করার উদ্দেশ্যে ব্যাগে হাত দিল দেখতে পেল ব্যাগের মধ্যে অনেকগুলো সোনা এবং গয়না রয়েছে। হে কি, আপনি তো বললেন শুধুমাত্র পিঠা নিয়ে এসেছেন। এই ব্যাগে তো সোনা, গয়না আর টাকাও আছে দেখছি। এগুলো কি আপনি মেয়ের জন্য এনেছেন? বিমলার এমন প্রশ্ন শুনে নিতাই বুঝতে পারছিল না কি বলবে। তারপর সে বুঝতে পারল সেই ছোট্ট বাচ্চাটি অলৌকিকভাবে তার ব্যাগের ভেতরে এইসব দিয়ে দিয়েছে। বিয়ের পর তো মেয়েটাকে কিছুই দিতে পারিনি। এখানে কিছু টাকা আর গয়না আছে, এগুলো আপনারা নিয়ে নিন।
আহা বৌমা, তুমি তোমার বাবাকে বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছো? তাকে ভেতরে নিয়ে এসো, ভালো মন্দ খেতে দাও। মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে, তিনি কিনা না খেয়ে যাবেন নাকি? টাকা আর গয়নাগুলো আমার কাছে রাখছি। ও বাবা, তুমি সত্যি করে বলো তো, এতগুলো টাকার গয়না তুমি কোথায় পেলে? আর বলিস না মা, শীতের সকালে গরম গরম পিঠে খাওয়াবো বলে যখন তোর বাড়ির দিকে আসছিলাম, ঠিক তখনই দেখতে পেলাম রাস্তায় একটা ছোট্ট মেয়ে বসে আছে। আমি মেয়েটাকে কয়েকটা পিঠে খাওয়ালাম। তারপর বাড়িতে এসে দেখি ব্যাগের মধ্যে এতগুলো সোনা আর টাকা পয়সা। আমার মনে হয় মেয়েটা কোনো জাদুকর টাদুকর হবে। কি বলছো বাবা? এ তো এক আশ্চর্য ঘটনা। শুধু কি তাই, মেয়েটা এটাও বলেছে সে নাকি তোর মনের একটা ইচ্ছা পূরণ করে দেবে। আমার তো একটাই ইচ্ছে বাবা, যেন আমি মা হতে পারি। এই মেয়েটা যদি আমাকে আশীর্বাদ করতো, তাহলে হয়তো বা আমিও সন্তান লাভ করতে পারতাম। এতদিন যখন ধৈর্য ধরেছিস, আর একটু ধর। এমনও তো হতে পারে এই মেয়েটির কারণেই তুই এবার সন্তানের মা হলি। একটু পরে আমি চলে যাব মা, ভালো মন্দ যে কোনো খবর তুই আমাকে চিঠি লিখে জানাস। এদিকে পদ্মাবতীর বাবা তাকে সোনা গয়না এবং টাকা দেওয়ার ফলে তার শাশুড়িও তার সাথে অনেক ভালো ব্যবহার করতে লাগলো। কি ব্যাপার পদ্মাবতী, এত সকালবেলা তুমি রান্না করতে এসেছো? তুমি তো বলেছিলে তোমার শরীরটা খারাপ। যাও 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 মা, বিশ্রাম করো। আমি কবিরাজ মশাইকে আসতে বলেছি। কবিরাজ মশাইয়ের কোনো দরকার নেই মা, আমার শরীর এমনিতেই সেরে যাবে। বলে কিভাবে হবে মা, তোমাকে তো সুস্থ থাকতে হবে। এরপর কিছুক্ষণ পর সেখানে কবিরাজ মশাই এলো এবং পদ্মাবতীকে ভালোভাবে পরীক্ষা করে বলল যে, কোথায় গেলেন? আপনার জন্য একটা খুশির সংবাদ রয়েছে। আপনি তো দাদি হতে চলেছেন। সত্যি বলছেন কবিরাজ মশাই? সত্যি আমি মা হতে চলেছি? সৃষ্টিকর্তা এবার আমার মুখের দিকে মুখ তুলে চেয়েছেন। যাক, এই খবরটা কৃষ্ণকে দিতে হবে। আমি এখন কৃষ্ণকে ডেকে লোক পাঠাচ্ছি। বৌমা, এখন কিন্তু তোমার নিজের শরীরে খুব করে যত্ন নিতে হবে, তা না হলে অনাগত সন্তান সুস্থ হবে না। যাই হোক, তোমার বাবার হাতে সেই গরম গরম পিঠে খেয়ে এই সুসংবাদটা পাওয়া গেল। পদ্মাবতী জানতো কি করে সে এই সুসংবাদটা পেল। সেই ছোট্ট মেয়ের জাদুর কারণে এতদিন পর সে তার সন্তান লাভ করেছিল, আর তাই সে মনে মনে সেই মেয়েটাকে ধন্যবাদ দিল।